জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, শুরু করে দিব? হ্যাঁ, শুরু করে দিন। যাই হোক, আল্লাহ ভরসা। স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাডাম, দেখা যাচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আসলে সিলেবাস তো অনেক, এতগুলি মেডিসিন এত অল্প সময়ের মধ্যে খুব মানে টাফ হয়ে যাবে। আজকে আমার 3rd ইয়ারের প্রথম ক্লাস। সিলেবাস অনুযায়ী 3টা করে রেমেডি। তো 3টে রেমেডির ভিতর আজকে আমি যে 3টে রেমেডি ব্যাখ্যা করব সেটা হচ্ছে অ্যাব্রেটোনাম, অ্যাগনাস ক্যাট্রাস এবং অ্যামোনিয়াম কার্ব। 3টে রেমেডিকে আমি পর্যায়ক্রমে ব্যাখ্যা করছি এবং ম্যাট্রিমেডিকা তুলে ধরার চেষ্টা করছি। অ্যাব্রেটোনাম, অ্যাব্রেটোনামের কমন নাম, এটাকে সাউদার্ন উড বলে, বা আমি আমার হোম পেজে জমিওতে আমি পেলাম, সেখানে লিডারশিপ নামে একজন ডাক্তার আছেন, ওনার ইয়েতে দেখলাম যে ওল্ড ম্যান, বয়েস লাভার, এবং এলেন কিনোট। আমার আজকের ইয়াটা এলেন কিনোটস এবং বোরিক রেমেডি থেকে নেওয়া, ম্যাট্রিমেডিকা থেকে নেওয়া। এলেন স্কিনুটে দেখলাম, টিএফ এলেন স্কিনুটে যেটা, সেটা কিন্তু দেখলাম যে ওখানে কমন নেম এইগুলো দেওয়া আছে আর কি। ওল্ড ম্যান, বয়েস লাভ, ওল্ড ম্যান, ওয়ান ওল্ড, লাভার্স প্ল্যান্ট, বিভিন্ন ধরনের নাম দিয়ে এটা কমন। সাধারণত আমরা সাউথার্ন উড নামেই এটার কমন নাম হিসেবে চিনি। এটার ফিচারটা হচ্ছে এটা হচ্ছে অ্যাব্রেটোনামের গাছ, অর্থাৎ একটা প্ল্যান্ট থেকে তৈরি। আমি বিস্তারিত আরো আলোচনা করছি। এটা প্ল্যান্ট, এটা কিংডমটা হচ্ছে মানে যেটার মূল আছে সেটা হচ্ছে প্ল্যান্ট থেকে তৈরি। আর সাধারণত ক্রনিক রোগের ক্ষেত্রে অ্যাব্রেটোনাম ব্যবহার করা হয়। এর মায়াজামটা হচ্ছে সোরিক, সাইকোটিক, টিউবারকুলার এন্ড সিফিলিটিক। 4টা মায়াজামে কিন্তু অ্যাব্রেটোনাম ক্যারি করে। এর থার্মাল স্টেট হচ্ছে চিলি, এবং এর অ্যাকশনটা হচ্ছে নন পলিক্রিস্ট। এটা সাধারণত নন পলিক্রিস্ট একটি রেমেডি। এর অ্যাপিটাইট হচ্ছে ইনক্রিজড এন্ড রিডিউস, মানে ক্ষুধা কখনো বাড়তেও পারে, আবার কখনো কমও থাকতে পারে, দুটোই থাকতে পারে। সেন্সিটিভিলিটি খুব হাই, সেন্সিটিভটা খুব হাই সেন্সিটিভ যারা থাকে তাদেরকে সাধারণত অ্যাপ্রনটা ব্যবহার করা হয়। টাইম ফেস হচ্ছে মর্নিং, ইভিনিং এবং নাইট, সকালে, বিকালে এবং রাতে যে কোনো সময় এর অ্যাগ্রাভেশন হতে পারে বা রোগ লক্ষণগুলি বৃদ্ধি পাওয়া বা খারাপ লাগা এই সময়গুলিতে হয়। জেন্ডার চাইল্ড, সাধারণত অন্যান্য রোগীদের যে হবে না তা না, কিন্তু অ্যাব্রেটোনামটা সাধারণত শিশুদের ক্ষেত্রে খুব ভালো একটা রিমেডি এবং শিশুদের ক্ষেত্রে এটা খুব ভালো ব্যবহার করা হয়। এর জেনারেল অ্যাকশন, অর্থাৎ কোথায় হয় এই অ্যাব্রেটোনামটা ব্যবহার। দ্য ড্রাগস ক্লোজলি অ্যালাইড টু অ্যাবসেন্স প্রডিউস অ্যানেস্থেসিয়া এন্ড প্যারালাইসিস। সাধারণত যাদের প্যারালাইসিস থাকে, নিউরোলজিক পেইন থাকে, এবং যারা সাধারণত রেস্টলেসনেস থাকে, একটু মানে একটু অস্থির প্রকৃতির থাকে, এবং যেগুলো রিলিফড বাই মোশন, অর্থাৎ হাঁটাচলা করলে এই ব্যথাগুলো কমে, সেই সকল ক্ষেত্রে সাধারণত এই অ্যাব্রেটোনাম মেডিসিনকে ব্যবহার করা হয়। জেনারেলিটিস, অ্যাব্রেটোনামের জেনারেলিটিস যদি আমরা পড়ি তাহলে প্রথমে আমি যেটা পড়বো সেটা হচ্ছে ট্রেমলিং, অর্থাৎ ট্রেমলিং মানে একটা মানে নামনেস। একটা ট্রিমলিং হচ্ছে একটা পেইন, যেটাতে একটা ট্রিমলিং ভাব, মানে টেনে ধরার মতো একটা ব্যথা। আসলে ট্রিমলিংটা টেনে ধরাও তো না, একটু একটু সুড়সুড়ির মতো একটা পেইন থাকবে, যেটা নামনেস এবং আর্ম এবং হ্যান্ডে যে ব্যথাটা হবে বাহুতে এবং হাতে। এই ব্যথাটা সাধারণত বাহুতে এবং হাতে হয়ে থাকে। ডিউরিং পেইনস ইন ডিফারেন্ট প্লেস, এবং এটা কিন্তু ডিফারেন্ট মানে প্লেসেও হয়, শুধু যে বাহুতে এবং হাতে তা না, ডিফারেন্ট প্লেসেও কিন্তু এই অ্যাবডোমিনাল পেইনটা হয়।
এবং কি সাথে সে উইকনেস, খুব দুর্বল ফিল করে এবং ডিস্টার্ব ফিল করে। এবং সাধারণত ওনার মেডিটেশনের ক্ষেত্রে মানে যেগুলো হচ্ছে যে উনি নিউট্রিশনের অভাব, যার সাধারণত খাবার দাবার একটু ঘাটতি, পুষ্টিহীনতার একটু ঘাটতি, হয়তো বা সে নিজের দিকে কেয়ারিং না, এই ধরনের লোকেদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে আমি বলবো যে ধরনের শিশুদের ক্ষেত্রে এই অ্যাবিটোনাম মেডিসিনটা খুব ভালো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ম্যাস্টাইটিস, চেঞ্জ ইন ফ্রড অফ লোকেশন ইন প্যাথোলজি। ম্যাস্টাইটিস যে ধরনের শিশুদের, মানে যেহেতু চাইল্ড রেমেডি তাই আমি শিশুদের কথাটা বারবার বলছি, তার মানে কিন্তু এই না যে বয়স্ক লোকেদের হবে না, অবশ্যই বয়স্ক লোকেদের হবে, কিন্তু যেগুলো ম্যাস্টাইটিস, হ্যাঁ, এবং চেঞ্জ ফ্রম দিস লোকেশন, এবং লোকেশনটা চেঞ্জ করে প্যাথোলজি অনুযায়ী, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এই অ্যাব্রেটোনামটা খুব ভালো কাজ করে। ম্যারাসমাস ইন চাইল্ড অ্যান্ড ইনফ্যান্ট। ম্যারাসমাস হচ্ছে এক ধরনের চর্মরোগ, যেটা মানে মাথায় থাকে, মাথায় ইগুলিতে, স্কিন গুলিতে, মানে চুলগুলোর সাথে এমন ভাবে মিশে থাকে, শিশুরা সাধারণত চুল আঁচড়াইতে গেলে বা হাত দিয়ে তুললে বা করলে, একটু কি বলে স্ক্র্যাচিং করলে এগুলো জায়গার ভিতরে একটু একটু মানে স্কিনের মতো লেগে থাকে, এটা সাধারণত ম্যারাসমাস বলা হয়। এই ধরনের রোগের ক্ষেত্রে, যেগুলো শিশুদের হয়ে থাকে, এই ধরনের ক্ষেত্রে সাধারণত এই অ্যাবিটোনামটা ব্যবহার করা হয়ে থাকে। যারা নিউবর্ন আছে, যাদের এই নিউবর্নদের ক্ষেত্রেও কিন্তু অ্যাবিটোনামটা ভালো কাজ করে, কিন্তু কাদের এই নিউবর্ন খেল যারা হইতেছে ওয়েটের দিকে, যাদের একটু কম, যারা একটু ওয়েট লস করে আসে, সাধারণত ক্যালকেরিয়া কার্ভের কথা একটু চিন্তা করি, যারা ওয়েট লস হয়ে আসে বা দাঁত দেরি করে উঠে, হাঁটা দেরিতে করে উঠে, কথা বলতে দেরিতে বলে, কিন্তু না, অ্যাবিটোনামও কিন্তু খুব ভালো একটা রেমেডি। যাদের ওয়েটটা কম থাকে এবং যাদের রিঙ্কেল হয়, মানে যেগুলো হচ্ছে যে মুখের ভিতরে এক ধরনের ছোপ 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 বা সারা শরীরে এক ধরনের ছোপ 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 দাগ কিংবা একদম থাকে, তারা এই ধরনের শিশুদের ক্ষেত্রে, এবং ইমাসিয়েশন, যারা যে ধরনের পেশেন্ট, যারা ইমাসিয়েশন এবং নার্ভের সমস্যা, হ্যাঁ, নার্ভের সমস্যা, ইমাসিয়েশন, এগুলোর ক্ষেত্রে এই অ্যাবিটোনামটা খুব ভালো ব্যবহার করা হয়। আর এর জেনারেল এমোরেশন হইতেছে ডায়রিয়া। হ্যাঁ, ডায়রিয়া যখন হয়, মানে ডিউরিং ডায়রিয়ার সময় কিন্তু অ্যাবিটোনামের পেশেন্টরা খুব ভালো ফিল করে। এটা কিন্তু নেপটামসার্ভ এবং জিঙ্কামেও কিন্তু আছে। হ্যাঁ, এই দুইটা রেমেডির ভিতরে কিন্তু লক্ষণটা আছে, যে সাধারণত কি হয়, ডায়রিয়া হইলে একটা শিশু কিন্তু নির্জীবতায় চলে যায়, সে অস্থিরতা হয়ে যায়, তার ভিতরে ক্লান্তি ভাব আসে, ক্ষুধামন্দা আসে, তার ওয়েট লস হয়। কিন্তু অ্যাবিটোনামের শিশুরা কিন্তু যখন ডায়রিয়া হয়, তখন কিন্তু তারা খুব বেটার ফিল করে, মানে খুব বেশি তারা মানে হয় না, মানে দুর্বল হয়ে পড়ে না। এটা কিন্তু অ্যাবিটোনামের খুব ভালো একটা লক্ষণ। আর জানার অ্যাগ্রাভেশন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। যাদের ইনফ্লুয়েঞ্জা হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই সব ধরনের রূপ লক্ষণ বৃদ্ধি পায় ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে, ডায়রিয়ার ক্ষেত্রে কমে, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে বাড়ে। এবং আরেকটা অ্যাগ্রাভেশন হচ্ছে, সেটা হচ্ছে যে কোল্ড ওয়েদার। এরা কিন্তু কোল্ড এবং ভেজা ওয়েদারে কিন্তু এদের সব ধরনের রূপ লক্ষণ বৃদ্ধি পায়। হ্যাঁ, এটা সব ধরনের রূপ লক্ষণ বৃদ্ধি পায়। এবং আরেকটা হচ্ছে যে যাদের হচ্ছে লিম্ফ গ্ল্যান্ড গুলি যাদের আছে, যে ধরনের বাচ্চার লিম্ফ গ্ল্যান্ড গুলিতে আমরা চিনি, গলায় থাকে, টনসিলের পাশে, তারপরে বিভিন্ন যে প্রত্যেকটা জয়েন্টে কিন্তু আমাদের এক ধরনের গ্ল্যান্ড থাকে। এই গ্ল্যান্ড গুলো যদি কোনো প্রকারে প্রদাহিত হয়, মানে ইনফ্লেমেশন হয়, অর্থাৎ লাল হবে, ব্যথা করবে, ফুলে যাবে, এই ধরনের ইনফ্লেমেশন হয়, তাহলে এই ধরনের শিশুদের ক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাবিটোনামটা ব্যবহার করতে পারি। হেড, মাথা কি খুব উইক থাকে, ক্যান নট হোল্ড ইট আপ। অনেক বাচ্চারা হওয়ার পরে 3-4 মাস পরে একটা বেবি এসে, একটা মা এসে তা কমপ্লেন করা থাকে যে ম্যাডাম, আমার বাচ্চা তো আজকে 3 মাস যাবত হয়েছে, এবং অলরেডি আমি গত পরশুদিন আমি একটা পেশেন্ট দেখেছি, বাচ্চার বয়স 3.5 মাস, কিন্তু তার মাথা উঠতেছে না, মানে সে মাথা তুলতে পারছে না আর কি, মাথাটা এখনো শক্ত হয় নাই। তো যাই হোক, এই ধরনের বাচ্চা যারা খুব দুর্বল থাকে, যারা ঘাল আগাইতে পারে না, পিছাইতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাবিটোনামটা খুব ভালো একটা রেমেডি। ইয়ার্স, কানে কি হবে, নয়েজ হবে, একদম আওয়াজ পায়। এটা কি রাশিং উইন্ড এবং হাম্বিং এজ অফ এ বি অর সাউন্ড অফ ডিস্ট্যান্ট টকিং। অর্থাৎ মনে হচ্ছে যে তার শব্দটা এমন হচ্ছে যে আমি যদি বাতাসে যখন কখনো ঘুরিয়ে ফেরাই, আমরা সাধারণত যখন একটা বাতাসে চলে একটা শু 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 একটা আওয়াজ হয়, কিন্তু অ্যাবিটোনামের পেশেন্টদের কানে সবসময় এরকম একটা হামিং, মানে একটা শো শো আওয়াজ কিন্তু তার কানের ভিতরে সবসময় থেকে যায়। মনে হয় যে মৌমাছি ডাকলে যেরকম একটা আওয়াজ হয়, ঝিন 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 ঝিন, এরকম একটা আওয়াজ তাদের কানে কিন্তু তারা পায়।
এটা এটা হয় কি, যারা দূরের থেকেও যদি কখনো কেউ কথা বলে, দেখা যায় যে অ্যাবডোমেন পেশেন্টরা বলে যে দূর থেকে যদি আমাকে কেউ ডাকে বা কথা বলে, কিংবা আমি যখন রাস্তায় চলাফেরা করি, আমার একটু বাতাস, আমার মনে হয় যে কানের ভিতরে মৌমাছির পোকা ঢুকেছে। ওরা ওদের মতো করে সিমটম বলবে, কিন্তু আমাদের মতো করে সিমটমটা জানতে হবে যে পেশেন্ট কি বলতে চাচ্ছে, যেখানে আসলে সে কি বোঝাতে চাচ্ছে। এই ধরনের রোগের ক্ষেত্রে কিন্তু এপিটোনমটা খুব ভালো কাজ করে। স্টমাক, স্টমাকে কি, স্টমাক হচ্ছে তার নোয়িং হাঙ্গার অর টোটাল লস অফ অ্যাপিটাইট, মানে হচ্ছে যে তার এত পরিমাণে ক্ষুধা লাগে এবং ক্ষুধার চোটে পেটটা কামড়ায়, এবং সে মনে হচ্ছে যে আমার একদম টোটাল লস অ্যাপিটাইট, মানে ক্ষুধাটা একদম পুরো চলে গেছে, কোনো প্রকার ক্ষুধার কোনো তার ভিতরে কোনো ভাব থাকে না। এবং অ্যাসিডিটি উইথ বার্নিং, এবং সাথে কি হয়, প্রচুর অ্যাসিডিটি হয় এবং পেট জ্বালা পোড়া করে স্টমাকে। অ্যাবডোমেন, অ্যাবডোমেনে কি, ব্লোটেড, শ্যাঙ্কিং, ওয়েট ফিলিং, মানে তার ব্লোটেড হইতেছে, মানে আর কি, যে কি বলবো, চোখগুলো শ্যাঙ্কিং হইতেছে, যে তার পেটটা একদম ভিতর দিকে চলে যায়, মানে মনে হয় কি ডুবে গেছে একদম। অনেকে আছে যে একটু দেখে বোঝা যায় অনেক বাচ্চাদের যে এইগুলি হয় নাই, ভিতর দিকে চলে যায়, মানে মনে হয় যে পুষ্টিহীনতায় ভুগছে, অনেক খাচ্ছে কিন্তু তার ভিতরে, দেহের ভিতরে একটা শীর্ণকার একটা ভাব থাকে এই ইয়েদের, অ্যাবডোমেনের বাচ্চাদের। স্টুল, তার স্টুল কেমন হবে, লোস, কপিয়াস, ইভেন উইথ স্ট্রেনিং এন্ড পাইলস যাদের প্রডিউস করে, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু অ্যাবডোমেনটা খুব ভালো কাজ করে। তাদের টয়লেটটা হবে লোজ, মানে লুজ হবে, প্রচুর পরিমাণে হবে, এবং যখন সে টয়লেট করবে তখন সে কোথন দিয়ে করবে, কোথন ছাড়া কিন্তু তার টয়লেট হবে না, এবং তার যে পাইলস হবে, পাইলসে কিন্তু ব্লাড যাবে। এক্সট্রিমিটিস, পেইন এমুলারেটেড বাই মোশন, হাত পা ব্যথা করবে, প্রচন্ড পেইন করবে, এবং এই ব্যথাটা কখন কমবে, যদি সে মোশন মানে চলাফেরা করে, চলাফেরা করলে এর এই মোশনটা কমবে। নামনেস এন্ড শোর ফিলিংস স্পেশালি ইন দ্য জয়েন্ট, প্রত্যেকটা জয়েন্টে সে একটা মানে স্থির অনুভব করবে, মানে মনে করবে যে আমার মনে হয় কেমন জানি একটু কি বলবো আসলে, মানুষ মানে বধিরতা, মানে কোনো নাই, জ্ঞান শূন্যতা নাই, এরকম একটা ফিল তার ভিতরে থাকবে। প্যারালাইটিস ফিলিং, নামনেস অফ ডিজিটাল এক্সট্রিমিটিস, হ্যাঁ, এই ডিজিটাল এক্সট্রিমিটিস মানে কি, ফিঙ্গার গুলি, বিশেষ করে আঙ্গুলের জয়েন্ট গুলাতে, পায়ের আঙ্গুলের জয়েন্ট গুলাতে, এই জায়গাগুলাতে সে এরকম নামনেস অনুভব করবে এই অ্যাবডোমেনাল পেশেন্টের ক্ষেত্রে। এছাড়াও কিন্তু এই রিউমেটিজমের ক্ষেত্রে, হ্যাঁ, রিউমেটিজম বা গাউট, আর্থাইটিক নোডলস, যাদের যে আর্থাইটিক নোডলস গুলি থাকে, আর্থাইটিক নোডলস কি, জয়েন্টে ব্যথা এবং বিভিন্ন জায়গায় চাকার মতো হয়ে যাওয়া, হ্যাঁ, আমরা অনেক সময় এটাকে আমরা আর্টিকেরিয়া বলি, কিন্তু না, আর্টিকেরিয়া এক জিনিস আর আর্থাইটিক নোডলস কিন্তু আরেক জিনিস। এই নোডোসাইটিস যাদের, এবং সাথে যাদের রিউমেটিক আছে, রিউমেটিক ফিভার বা রিউমেটিজম মানে ব্যথা, এবং গাউট কি, পা ফুলে যাচ্ছে, পায়ের পাতাগুলি ফুলে যাচ্ছে বা গিটে গুলি ফুলে যাচ্ছে, এবং সাথে ছোট ছোট নোডলস দেখা দিচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু অ্যাবডোমেনাল খুব ভালো একটি রেমেডি। আর আছে কি, ওয়েস্টার্ন অফ দিস লোয়ার এক্সট্রিমিটিস মোর দেন অর এলার দেন রেস্ট অফ দিস বডি, হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মানে বিষয়, সেটা হচ্ছে যে এদের লোয়ার এক্সট্রিমিটিসটা একদম মানে থাকে, শীর্ণতা থাকে, যেটা আপারটা কম থাকে, যেটা আমরা হয়তো বা অপোজিটটা আমরা বলতে পারি ন্যাকটামির এবং লাইকো। ন্যাকটামির রোগী কি, ন্যাকটামির রোগী কিন্তু আমরা দেখে বুঝতে পারি যে তার গলা একটু শীর্ণতা, চেস্টটা একটু কম, দেখে একটু শীর্ণতা মনে হচ্ছে, কিন্তু তার শরীরের তুলনায় কিন্তু পেট আর নিচের দিকেটা কিন্তু যথেষ্ট মোটা থাকে, যেটা লাইকোপোডিয়ামের মধ্যে আছে। লাইকোপোডিয়ামের ফেস দেখলে কিন্তু বোঝা যায় যে লাইকোপোডিয়ামের মনে হয় একটু মানে বৃদ্ধ বা বয়সের তাপ বেশি হয়ে গেছে, তার উপর একটু শীর্ণকার ভাব, কিন্তু তার অপোজিটটা হইতেছে অ্যাবডোমেনাল। অ্যাবডোমেনালটা কি, তার নিচের দিকেরটা হচ্ছে তার শীর্ণকার, কিন্তু উপরের দিকটা হচ্ছে তার ফিলার, মানে তাকে দেখে কিন্তু বোঝা যাবে না যে তার নিচের দিকে হাত পা গুলি শীর্ণতার মধ্যে আছে। স্লিপ, তার ঘুম কেমন হবে, রেস্টলেস, অর্থাৎ সে কিন্তু ঘুমায় শান্তি পাবে না, বারবার এদিক সেদিক ছটফট করবে, একদম মানে ইয়ের মতো আর কি, এই আর্সেনিকাম অ্যালবাম রোগীদের মতো, যারা অস্থিরতায় ভুগে, এই রেস্টলেস থাকবে তার মধ্যে। উইথ ফুল ড্রিম এন্ড ট্রাম্বলিং অন উইক, মানে সে ফ্রাইটফুল ইগুলা দেখবে, যুদ্ধের ইয়াগুলা দেখবে,
স্বপ্নগুলি দেখবে এবং কি দেখবে সাথে তার কিন্তু হাত পা কিন্তু কাঁপবে, সাথে যখন ঘুম থেকে উঠবে দেখবে যে তার হাত পা গুলো কাঁপছে এবং স্লিপি অল ডে, মানে সব সময় তার ভিতরে একটা ঘুম 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 ঘুম, একটা নেশা নেশা ভাব এরকম একটা কাজ করবে এপিটোনামের পেশেন্টদের। কম্বাইন্ড সিমটম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই কম্বাইন্ড সিমটমটা কি আসলে? কম্বাইন্ড সিমটমটা হচ্ছে যখন কয়েকটা সিমটম একসাথে থাকে এবং যে সিমটমগুলি প্রমিনেন্ট সেই সিমটমগুলি ধরতে পেরে যদি আপনি সেই রেমেডিটা ব্যবহার করেন তাহলে কিন্তু এটাকে মানে ম্যাজিকের মতো কাজ করে, এবং যাকে আমরা বলি PQRS। হ্যাঁ, এটা কিন্তু একসাথে কম্বাইন্ড সিমটমের মধ্যে চলে যায়। আমি দেখেন আমি কিন্তু রেড রেড কালার করে লাস্ট আন্ডারলাইন করে দিয়েছি, কারণ এটা জাস্ট মানে একদম টিপ অফ দা সিমটম, যার কারণে এটাকে আমি নিচের দিকে আন্ডারলাইন করে দিয়েছি। তাহলে কম্বাইন্ড সিমটমটা কি? failure to thrive or emaciation with umbilical eruption or discharge। অর্থাৎ সে কোনো শিশু বা কোনো মানুষ যদি আর না বাড়ে, মানে দেখা গেল যে একটা সময় 7 বছর 8 বছর একটা বাচ্চা আপনার চেম্বারে আসলো, হয়তো বা তার বয়স হচ্ছে 12 বছর, কিন্তু 12 বছরের তুলনায় তাকে দেখে মনে হচ্ছে যে বেড়াটা কাজের মতো, মানে সে বাড়ছে না। তার বাড়ন্তরটা কম, কিন্তু শুধু এখানে বাড়ছে না বলে আমরা বেড়াটা কাক ভাবি, কিন্তু এখানে শুধু বাড়ছে না তাই কিন্তু না, সাথে তার কি আছে? আম্বলিক্যাল ইরাপশন। এবং সে যদি এই কমপ্লেনটা নিয়ে আসে যে আমার বাচ্চার বয়স তো 12-13 হয়ে গেছে, কিন্তু তাকে দেখতে মনে হচ্ছে যে 6-7 বছরের বয়সের মতো, এবং ইমাসিয়েশন মানে শুকনা জীর্ণতা, এবং সাথে কি তার নাভির ভিতরে ইরাপশন আছে, নাভির ভিতরে ইরাপশন আছে এবং সেখান থেকে ডিসচার্জ বের হচ্ছে। হ্যাঁ, মাত্র এই 3টা জিনিস। একটা হচ্ছে কি তার বাড়াটাকে বাধাগ্রস্ত হচ্ছে, তার বাড়াটাকে বাধাগ্রস্ত হচ্ছে, মানে ডেভেলপটাকে বাধাগ্রস্ত হচ্ছে। 2 হচ্ছে তার অ্যাম্বলিক্যাল ইরাপশন, এবং সাথে হচ্ছে সেই ইরাপশন থেকে ডিসচার্জ যাচ্ছে। বাস, আর কিচ্ছু লাগবে না, আপনি শুধু অ্যাবডোমেনটাকে দিবেন। এই একটা অ্যাবডোমেনে কিন্তু একদম মায়ের মুখে কিন্তু হাসি ফুটে যাবে, কারণ বাচ্চার ইরাপশনও কমে যাবে এবং তার ভিতরে যে ঘাটতিটা ছিল সেটাও কিন্তু পূরণ হবে এই অ্যাবডোমেনে। মাইন্ড, আসলে মাইন্ড তো বিশাল ব্যাপার, এটা বলতে গেলে অনেকটাই সময়ের প্রয়োজন। অ্যাবডোমেনাল পেশেন্টদের মাইন্ড এর মধ্যে কথা বলে আমি অনেক কিছু বলে ফেলেছি, যেমন অ্যাবডোমেনাল মাইন্ডটা কি হবে। হ্যাঁ, বিভিন্ন রোগে তারা রোগের সুখে ভুগবে, অ্যাবডোমেনাল পেশেন্টদের বিভিন্ন রোগের সুখে ভুগবে, এবং দেখা যাচ্ছে যে পর্যায়ক্রমে তাদের মধ্যে একবার উদরময় হইতেছে আবার কুষ্ঠবদ্ধতা হচ্ছে, আর এদের মধ্যে বাচলতা থাকবে। বাচলতা, এরা প্রচুর টকেটিভ, কথা বলবে, অস্থিরতা থাকবে, একটা থেকে একটা ধরবে, একটা থেকে এটা যাবে। বাচ্চাদের কখনোই আপনি মানে ঘরের মধ্যে থাকতে পারবেন না, এরকম একটা মানে চঞ্চলতা তার মধ্যে থাকবে। এবং বাচ্চাদের দেখে মনে হবে যে পুয়ে পাওয়া রিকেট রোগী, আমরা যেটাকে বললাম যে পেট একদম ভিতর দিকে সানকাইন অ্যাবডোমেন একদম ভিতর দিকে চলে গেছে, দেখলে মনে হবে যে বাচ্চাটা বোধহয় অনেকদিন যাবত কোনো কিছু খায় না। হ্যাঁ, এবং ওকে ওর দেখে আবার অনেকে মনে হবে যে কৃমি টিমি আসছে কিনা পেটে, সে নাক ফুটাবে সিনা বাচ্চাদের মতো। এরকম একটা প্রবণতা এই অ্যাবডোমেনাল পেশেন্টদের মধ্যে থাকবে। সেকেন্ড হচ্ছে অ্যাগনাস ক্যাটরাস, খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি। আজকে যারা ক্লাসে জয়েন করেছেন আলহামদুলিল্লাহ, তাদের সবাইকে অভিনন্দন যে ভালো একটা রেমেডি আপনারা আজকে পাচ্ছেন। আর যারা জয়েন করেননি বা বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো আজকে ক্লাস অ্যাটেন্ড করতে পারেন নাই, তো ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকবে, আপনারা অবশ্যই সময় অনুযায়ী ক্লাসগুলো দেখে নেবেন। অ্যাগনাস ক্যাটরাস, এই হচ্ছে অ্যাগনাস ক্যাটরাস। আমরা একটা ছবিটা দেখি, এটা হচ্ছে অ্যাগনাস ক্যাটরাসের ছবি। অ্যাগনাস ক্যাটরাসের কমন নেম এটা হচ্ছে ভার্টেক্স ক্যাটরাস। হ্যাঁ, এটাকে আসলে মানকিস পেপার থেকে বলা হয়, পেপার বলা হয়, এটা আরেকটা কমন নাম। আর এটা কিংডম হচ্ছে প্ল্যান্টস, যেটা আমি অলরেডি দেখে ফেললাম, ফুল থেকে তৈরি গাছের ফুল। স্টেজ হচ্ছে ক্রনিক, একদম ক্রনিক যাদের রোগ হয়, একদম দুরারোগ্য রোগ বা অনেকদিন যাবত ভুগছে, এই ধরনের রোগের ক্ষেত্রে কিন্তু অ্যাগনাস ক্যাটরাসটা খুব ভালো কাজ করে। আর এটার সাইড হচ্ছে রাইট, লেফট টু রাইট এবং লো রাইট, মানে লোয়ার রাইট লেফট টু রাইট এবং আপার লেফট টু রাইট, মানে পুরো এক্সট্রিমিটিস। হ্যাঁ, এটার সাইড। আর মায়াজম হচ্ছে সাইকোটিক অ্যান্ড সিফিলিটিক। থার্মাল স্টেট হচ্ছে চিলি। অ্যাগনাস ক্যাটরাসের পেশেন্টেরা সাধারণত শীতকাতর হয়, এটা নন পলিক্রিস্ট একটি মেডিসিন। আর এর থার্স্ট হচ্ছে, এটা থার্স্টিও হতে পারে আবার থার্স্টলেসও হতে পারে। এর অ্যাপিটাইট হচ্ছে ইনক্রিজড এবং রিডিউস, কখনো বাড়তেও পারে কখনো কমতেও পারে। সেন্সিটিভিটি হইতেছে লো,
মানে এর সেন্সটা কম। আমরা আমরা যেরকম অ্যাবিটর্মে বললাম হাই সেন্সের, আর এটা হচ্ছে লো সেন্সের, মানে এটার সেন্সটা একটু কম থাকবে। হ্যাঁ, সেন্স, এই সেন্স বলতে কিন্তু মাইন্ড সেন্স না, তার সবকিছু, তার রোগের ধারণ ক্ষমতা, তার মানে সবকিছু বিচার বুদ্ধিতা সবকিছু দেখে সেন্সিটিভের দিক থেকে অনেকটা অনেকটা লো থাকবে। আর টাইম ফ্রেজটা কি মর্নিং, ইভিনিং এবং নাইট, এই তিনটে সময়ে তার মানে ইয়াটা অ্যাগ্রাভেশন হয়। আর জেন্ডার হচ্ছে মেল ফিমেল, মেল ফিমেল সকল ক্ষেত্রেই এই অ্যাডভান্স ক্যারেক্টার রেমেডিটা ব্যবহার করা হয়। সবথেকে মজার বিষয়টা হচ্ছে এই এটার জেনারেল অ্যাকশন মানে স্পেয়ার অফ অ্যাকশন আমরা যেটাকে বলি, যে কোথায় কাজ করে। অ্যাডভান্স ক্যারেক্টার এমন একটা রেমেডি যে রেমেডিটা মেল এবং ফিমেলের সেক্সুয়াল ইনক্রিজ বা ডিক্রিজের ক্ষেত্রে খুব চমৎকার একটা রেমেডি। এবং এই একটা রেমেডি দিয়ে কিন্তু আপনি পুরুষ এবং মহিলা যদি সেক্সুয়াল কোনো ধরনের প্রবলেম নিয়ে আপনার কাছে আসে, তাহলে কিন্তু আপনি তাকে খুব সুন্দর মতো রেমেডিটা কিন্তু আপনি তাকে দিতে পারবেন। কারণ এটার এফিনিটিটাই হচ্ছে সেক্সুয়াল রেমেডির ক্ষেত্রে। এবং পাওয়ার, যাদের সেক্সুয়াল পাওয়ার দিকে লস এবং সরি, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের সেক্স বিষয় নিয়ে কোনো কমপ্লেইন আছে কিনা। এবং অনেকে দেখা যায় যে অনেক ছেলেরা হয়তো বা বিয়ে করতে ভয় পাচ্ছে, যে না আমি কি আমি কি সঠিক মতো আমার ওয়াইফকে মানে ইয়া করতে পারবো কিনা, ভালোবাসতে পারবো কিনা, বা তাদের সাথে ফিজিক্যাল রিলেশনটা করতে পারবো কিনা। এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাডভান্স ক্যারেক্টারটা খুব ভালো একটা রেমেডি। এখানে শুধুমাত্র যে পুরুষের সেক্সুয়াল বিষয় তা কিন্তু না, মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাডভান্স ক্যারেক্টারটা কিন্তু খুব চমৎকার কাজ করে। তাহলে আমি এই বিষয়টা একটু পরে ব্যাখ্যা করব। এর হেড, অ্যাডভান্স ক্যারেক্টারের হেড মানে মাথাটা কি হবে? এর মাথাটা হচ্ছে কন্ট্রাক্টিভ পেইন অর রেডিয়েটিং, মানে অল টাইম একটা ব্যথা ব্যথা একটা ভাব থাকবে, সব সময় একটা ব্যথা ভাব থাকবে। এবং সেই ব্যথাটাকে টেম্পল এন্ড ফরহেড, মানে মুখে ইয়ের দিকে মাথার চূড়ায় এবং কপালে, এই দুইটা জায়গায় কিন্তু পেশেন্টের একটা পেন অনুভব করবে সব সময় অ্যাডভান্স ক্যারেক্টারের পেশেন্টরা। এবং এখানে আমার আরেকটা কথা বলা দরকার, যে ধরনের পেশেন্টরা প্রলাপস হয়ে যায়, হ্যাঁ, বিশেষ করে তাদের মানে পিঠ বকেন ডাউন, হ্যাঁ, এবং তারা সহজে হয়তো বা বেশি পরিমাণ অ্যালকোহল খায় বা ড্রাগ নেয়, কিংবা বিভিন্ন ধরনের বাহিরে গিয়ে যারা মানে সেক্স করে, হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের মানে কি বলবো আসলে অনিয়ম দুর্নীতি, বিভিন্ন ধরনের মহিলাদের সাথে মেলামেশা করে, এই ধরনের পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স ক্যারেক্টার খুব ভালো একটা রেমেডি। সেক্সুয়াল অর্গান মেল, আমরা একটু খেয়াল করি যে মেলের সেক্সুয়াল অর্গানের ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স ক্যারেক্টার খুবই ভালো একটা রেমেডি। আমি আবারও বলছি, এবং সেটা কোথায়? মেল অর্গান রিল্যাক্সড এন্ড কোল্ড। যদি কোনো পেশেন্ট, মেল পেশেন্ট এসে আপনাদেরকে কমপ্লেইন করে যে আমার যে অর্গানটা আছে, হ্যাঁ, পার্সোনাল অর্গান, আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি, সেটা খুব রিল্যাক্সড, হ্যাঁ, রিল্যাক্স মানে কি লেতিয়ে পড়ে এবং কি কোল্ড, খুব ঠান্ডা থাকে। এই দুইটা কথার উপরে কিন্তু আপনি তাকে বুঝে নিতে পারলেন যে সে আর কেউ নয়, সে হচ্ছে আমাদের অ্যাডভান্স ক্যারেক্টার। হ্যাঁ, এবং কি থাকে? ডিসচার্জ ফ্রম দ্য ইউরেথ্রাইট অর ইউরিস্ট, এবং তার যে ইউরেথ্রা থেকে যে ডিসচার্জটা বের হয়, হ্যাঁ, এটা হচ্ছে একটু হলদে হলদে কালার, হ্যাঁ, এবং ইনভলেন্টারি ইমোশন ইন স্লিপ ইভেন ফর কোয়েশন লস অফ ডিজায়ার। মানে কি, অনেক রুগীরাই এসে বলে যে আমার আমি আসলে কোয়েশন করার আগেই আমার ডিসচার্জ হয়ে যাচ্ছে এবং লেতিয়ে যাচ্ছে, আমার ঠান্ডা থাকছে, আমার প্রাইভেট পার্টটা ঠান্ডা লাগছে এবং সেটা রিল্যাক্স হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে আমি হয়তো বা ফিজিক্যাল রিলেশনে যাচ্ছি, তার আগেই দেখা যাচ্ছে যে আমার মানে ডিসচার্জ, ইমোশনাল ডিসচার্জ আমার বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং এই কারণে তার লস অফ ডিজায়ার, মানে কি সেক্সুয়ালের দিক থেকে সে পুরাটাই মানে আনন্দ অনুভব করতে পারছে না, সে কিন্তু ওইদিকে তার মোডটা যাচ্ছে না, মাইন্ডটা কিন্তু সে নিতে পারছে না। হ্যাঁ, এবং কোয়েশন করার ক্ষেত্রে যে একটা ইমিউনিটি বা যে একটা শক্তি বা যে একটা উদ্যম তার দরকার, সেটা সে হারিয়ে ফেলছে। তাহলে দেখেন কত গুরুত্বপূর্ণ একটা রেমেডি অ্যাডভান্স ক্যারেক্টার। এবং আমি মনে করি যে এই হোমিওপ্যাথিতে সব ধরনের বিজ্ঞাপন লাগলেও এই এই নর্মাল ডেলিভারি এবং এই সেক্সুয়াল রেমেডি, এই দুইটা ক্ষেত্রে কিন্তু সবাই জানে যে হোমিওতে খুব ভালো কাজ করে। এই সেক্সুয়াল রেমেডি কিন্তু আমার মনে হয় যে এখানে যারা ডাক্তাররা আছেন বা যারা প্র্যাকটিস করছেন, খুব কম ডাক্তাররাই আছেন যারা সেক্সুয়াল পেশেন্ট পান নাই, খুবই কম ডাক্তাররা আছেন। এই ধরনের পেশেন্টেরা প্রচুর প্রচুর পরিমাণে আছে পেশেন্টেরা। তাহলে যারা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের টনিক, হার্বাল অনেক কিছু খেয়ে এসে যে জীবনটা নষ্ট করে ফেললো, এই ধরনের রোগীদের ক্ষেত্রেও কিন্তু আপনি
এই একবার অ্যাগনাস ক্যাকটাসটা দিতে পারেন, কারণ এটা খুবই খুবই ভালো একটা রেমেডি। এই টনিক বা বিভিন্ন ধরনের অপচিকিৎসা হয়ে যাদের ঝামেলা হয়েছে তাদের ক্ষেত্রে অ্যাগনাস ক্যাকটাসটা ভালো কাজ করে। এবার আসি ফিমেলের ক্ষেত্রে, মেলটা তো আমরা বুঝতেই পারলাম, এবার আসি ফিমেলের ক্ষেত্রে। ফিমেলটা কি হবে? ভেজাইনা রিল্যাক্সড, মানে ভেজাইনাটা তার রিল্যাক্স থাকবে এবং সাথে কি লিকোরিয়া হবে, এবং এর জন্য কিন্তু সে কোয়েশন করতে পারবে না। শেয়ারব্রেন্স কোয়েশন মানে তার মানে যেমন সিপিআর রোগীদের ক্ষেত্রে আমরা কি বলি যে তার কোয়েশনের দিকে তার একটা মানে মন থাকে না, এবং তার মিনিস্ট্রেশনটা কি হচ্ছে, মিল কি হচ্ছে, সিসেস মানে সিস কি বন্ধ হয়ে যাওয়া, সিস মানে হচ্ছে তার মাসিক বন্ধ হয়ে গেছে, তার মাসিক বন্ধ হয়ে গেছে, লিকুরিয়া হচ্ছে, তার ভেজানা রিল্যাক্সড হচ্ছে, এবং মিল্ক তার কমে যাচ্ছে যখন সে বাচ্চাকে বেস্ট ফিডিং করাচ্ছে, মানে নার্সিং ওমেন। হোয়াট ইজ নার্সিং ওমেন? নার্সিং ওমেন হচ্ছে যে কোনো মহিলা যদি বা সন্তান হওয়ার পরে যদি তাকে বেস্ট ফিডিং করে তবে সেক্ষেত্রে আমরা তাকে নার্সিং ওমেন বলি। এই নার্সিং ওমেন দেখা যাচ্ছে যে তার ব্রেস্টে আসছে কিন্তু দুধ নাই, যথেষ্ট পরিমাণে দুধ নাই, এবং তার মাসিক বন্ধ। এটা সাধারণত বাচ্চা হওয়ার 6 থেকে মানে 1 থেকে 6 মাসের মধ্যে অনেক সময় দেখা যায় যে তাদের পিরিয়ড হয় না। অনেক মহিলাদের এটা হয় না, 2-3 মাস পরে হয়, কারো 3 মাস পরে হয়, কারো 1 মাস 6 মাস পরে হয়, কারো 1 বছর পরে হয়। যাদের নর্মাল ডেলিভারি সেটার ক্ষেত্রে আমি বলছি এই পিরিয়ডটা হয় না। এই পিরিয়ডটা হওয়া মানে তার মেনস্ট্রুয়েশনটা সিজ হয়ে আছে, এবং সাথে কি হচ্ছে, তার কিন্তু যথেষ্ট পরিমাণে বুকে দুধ নেই, যেটা বাচ্চাকে দেওয়ার দরকার, দুধ নাই। এবং এতে দেখা যাচ্ছে তার রিল্যাক্স, তার ভেজানিকটা রিল্যাক্স, লিকোরিয়া, এবং সে পয়সনের দিক থেকে সে মানে অনেকটাই মানে অ্যাভার্শন করছে, মানে সে পয়সনের দিক থেকে অত খুব বেশি একটা ইচ্ছা না, মানে মোট কথা তার ভালো লাগছে না। তাহলে এই কয়েকটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে অ্যাগনাস ক্যাকটাস কত ভালো একটা রেমেডি এবং কত ভালোভাবে কাজ করে। এবং দেখা যাচ্ছে, এবং আরেকটা অ্যাগনাস ক্যাকটাস একটা আছে যারা যে ইম্পর্টেন্সি হয়ে যায়, হ্যাঁ, এবং এদেরকে স্ট্রং সেক্সুয়াল ক্ষেত্রে, এবং যারা ফিটনেস হয়ে যায়, হ্যাঁ, দেখা যায় যে কোয়েশন করার পরে ফিট হয়ে গেল। হ্যাঁ, অনেক পেশেন্ট যারা আছে যে কোয়েশন করার ক্ষেত্রে তাদের মধ্যে একটা ফিটনেস একটা ভাব থাকে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এই অ্যাগনাস ক্যাকটাসটা খুব ভালো একটা কাজ করে। এবং যাদের গনেরিয়া সাপ্রেসড থাকে, হ্যাঁ, গনেরিয়া সাপ্রেসড থাকে বা এই ধরনের রোগ থাকে, যেমন আমরা যেরকম টেস্টে ধরা পড়ে অনেক সময় যে গনেরিয়া সাপ্রেসড, ভিডিআরএল টেস্ট, এই ভিডিআরএল টেস্টের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে গনেরিয়া তার সাপ্রেসড বা গনেরিয়া কোনো রোগ আছে, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাগনাস ক্যাকটাসটা খুব ভালো কাজ করে। এবং প্রিমিউচুয়াল ইজাকুলেশন, হ্যাঁ, এই প্রিমিউচুয়াল ইজাকুলেশনের ক্ষেত্রেও এই অ্যাগনাস ক্যাকটাসটা খুব চমৎকার একটা রেমেডি। এবার আসি এক্সট্রিমিটিস, মানে অ্যাগনাস ক্যাকটাসটা এক্সট্রিমিটিস এর ক্ষেত্রে কি কাজ করে? হ্যাঁ, এক্সট্রিমিটিস এর ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে আর্থ্রাইটিক নোডলস ডেভেলপ, যেটা আমি অলরেডি তো নামে বললাম যে আর্থ্রাইটিক নোডলস থাকবে, হ্যাঁ, মানে ব্যথা থাকবে, গাউট থাকবে, এবং সাথে ছোট 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 নিম ফ্লুটের মতো চাকা চাকা হয়ে ফুলে যাবে, যেটা কোনো নোডলস বলি। এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, হ্যাঁ, স্পেশালি পাতে, হ্যাঁ, পায়ের পাতাতে, স্পেশালি পায়ের পাতাতে, এবং সেটা কি পাটা তার ভারী ভারী লাগবে। সে বলবে যে আমার পাটা খুব হেভি হেভি লাগতেছে, সাথে গাউটের ব্যথা আছে, এবং কোল্ডনেস, হ্যাঁ, ইন্টারনাল কোল্ডনেস, এটা ইন্টারনাল, এক্সটার্নাল না, ভিতরে ভিতরে সে একটা ঠান্ডা অনুভব করবে, ভিতরে ঠান্ডা অনুভব করবে। এবং তার যে পা নিতে মানে হাঁটুর জয়েন্টে ঠান্ডা থাকবে, যখন সে বিছানায় যাবে তখন সে একটা ঠান্ডা অনুভব করবে, সাথে ট্রেমলিং থাকবে। ট্রেমলিং মানে কি? একটু কাঁপা, হাতটা কাঁপবে একটু, ট্রেমলিং হচ্ছে একটু হাতটা কাঁপবে। কোল্ডনেস থাকবে, ইন্টারনাল কোল্ডনেস, ভিতরে ভিতরে একটু ঠান্ডা ভাব থাকবে, এবং যে বলবে যে আমার পা খুব হেভি হেভি লাগে, আমি উঠাতে পারি না, পাটা একটু ভারী ভারী মনে হয় দেহ থেকে পাটা একটু ভারী, এবং পায়ের পাতাগুলিতে এই নোডলস গুলি হবে, এবং সেটা আস্তে আস্তে দ্রুত বাড়তে থাকবে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে সাধারণত অ্যাগনাস ক্যাকটাসটা খুব ভালো কাজ করে। মাইন্ড মাইন্ড আসলে এখানে পুরা চিত্রটাই তুলে ধরা হয়। আমরা প্রথম মাইন্ড এই জন্য আমি লাস্টে নেই, কারণ ফার্স্টের থেকে পড়লে অনেকটাই মাইন্ড সম্পর্কে জানা যায়।
যেমন যে যারা সবসময় হতাশার মধ্যে ভুগে, অ্যাডভান্স কিসের সাথে রিলেটেড, সেক্টরের সাথে রিলেটেড। এখন যে ছেলেরা বিয়ে করতে ভয় পাচ্ছে, সে যে ভাবছে যে না আমি তো ইজাকুলেশন আমার হচ্ছে না, কিংবা আমি আমার যে আমার কন্টাক্টে যাওয়ার আগে দেখা যাচ্ছে যে ফ্লুইড লস হচ্ছে, তো এদের কি, এদের সবসময় একটা মন মরা ভাব থাকে, তারা হতাশা ভোগে যে আমি কি আদৌ পারবো আমার ওয়াইফকে সুখী করতে। এই যে একটা হতাশা ভাবে, হতাশা ভাব থেকে কিন্তু তাদের বিভিন্ন ধরনের রোগ সুখী ভোগে। তারা সাধারণত একটু হীনমনতায় ভাগে। আর এই বিষয়গুলো এমন যে তাদের ফ্রেন্ডদের কাছেও কিন্তু তারা কখনো শেয়ার করতে পারে না। আর কোনো ফ্রেন্ড বা জেনে যায়, তারা দেখা যায় বিষয়গুলো নিয়ে পেশেন্টকে ট্রিট করে। হ্যাঁ, এই ট্রিট করা থেকে কিন্তু তার মনের ভিতরে একজন একটা মানে হীনমনতা ভোগে, একটা কি বলবো, অস্বাভাবিকতা ভোগে। এই ধরনের মেন্টালিটি যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রটা খুব ভালো। যেমন ডিস্ট্রাক্ট উইথ লস অফ মেমোরি, এর জন্য মানে দেখা যাচ্ছে যে সে কি বলতেছে ভুলে যাচ্ছে, তার মানে কথাগুলি ভুলে যাচ্ছে এবং খেয়ে হারাই ফেলছে। কথা একটা বলতেছে আরেকটা খেয়ে হারাই ফেলছে। এবং কি হচ্ছে, ফিক্স দ্য অ্যাটেনশন, মানে সে কোনো কিছুতে অ্যাটেনশন দিতে পারছে না। অ্যাটেনশন দিতে পারছে না। স্যাডনেস থাকে, থিঙ্ক অফ ডাইসন, মনে হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি দ্রুত মরে যাব। এর কারণ কি? কারণ ওই যে তার সে যে শারীরিক ভাবের দিক থেকে কিন্তু যে অক্ষম, এই বিষয়টা তো সে মেনে নিতে পারে না। আর এটা বিশেষ করে একটা ফিমেল পেশেন্টের থেকে মেল পেশেন্টের বেশি হয়। কারণ একটা ফিমেল পেশেন্টের ভিতরে সেক্সুয়াল এবিলিটি কম থাকলে সে কিন্তু সাধারণত সেটা মানে নিতে পারে, সে কিন্তু আগে বুঝতে পারে না। বাট একটা মেল পেশেন্ট যখন বুঝতে পারে যে সে সেক্সুয়ালের দিক থেকে অনেকটাই মানে দুর্বল এবং অনেকটাই সে ভীতিকর, তখন কিন্তু সে নিজেকে আর ক্ষমা করতে পারে না এবং এই বিষয়টা নিয়ে সে ভাবতে থাকে, এমন ভাবে ভাবতে থাকে যে ভাবতে ভাবতে তার এক সময় সবকিছু সে ভুলে যায়, তার মেমোরি লস হয়ে যায়। হ্যাঁ, এবং কোনো কিছু দিকে তার এই যে স্কুল কলেজ বলেন, তার পেশাগত বলেন, যে কোনো দিকে যাবে সে কোনো দিকে অ্যাট্রাকশন দিতে পারে না, কারণ সব চিন্তাধারা, সব ভাবনা তার ওই একটা বিষয়কে নিয়ে তার ঘিরে থাকে। এবং এতে কি হয়, সে স্যাডনেস হয়ে পড়ে। হ্যাঁ, এবং মনে হয় যে আমার যদি মৃত্যু হতো, আমি যদি মরে যেতাম, মনে হয় আমি খুব মানে তাড়াতাড়ি মরে যাবে, খুব সামনে মনে হয় তার আসন্ন মৃত্যু আসন্ন, এরকম একটা চিন্তা তার ভিতরে থাকে। তো থার্ড যে রেমেডিটা, সেটি হচ্ছে অ্যামোনিয়াম কার্ব। সময় খুব শর্ট, অলরেডি 40 হয়ে গেছে, 45 মিনিটে কভার করার কথা। অ্যামোনিয়াম কার্বনিকাম, এটাও কিন্তু খুব ভালো একটা রেমেডি, এই অ্যামোনিয়াম কার্বনিকাম। অ্যামোনিয়াম কার্বনিকামটাতে কি আছে আমরা একটু দেখে নিই এর ফিচারটা। ও আচ্ছা, অ্যামোনিয়াম কার্বনিকাম কিন্তু সাধারণত রাসায়নিক সংকেত, স্মাইলিং সাউন্ড। হ্যাঁ, এর জন্য এটার কোনো ফিচার দেওয়া হয়নি। এটা সাধারণত মিনারেলস, কিংডমটা হচ্ছে মিনারেল, স্ট্রেসটা হচ্ছে অ্যাকুয়েট এবং ক্রনিক, দুইটা ক্ষেত্রেই এই অ্যামোনিয়াম কার্বনিকামটা কাজ করে। এর সাইডটা কি? এটা হচ্ছে রাইট সাইড, লেফট সাইড, রাইট টু লেফট এবং লেফট টু রাইট, দুই জায়গাতেই হতে পারে। বাম সাইডেও হতে পারে, ডান সাইডেও হতে পারে, বাম থেকে ডাইনে এবং ডান থেকে বামে, যে কোনো জায়গাতেই অ্যামোনিয়াম কার্বনিকাম মেডিসিনটা কাজ করতে পারে। এর মায়াজামটা কি? এটা হচ্ছে সোরিক, সাইকোটিক, টিউবারকুলার এন্ড সিফিলিটিক, চারটা মায়াজম কিন্তু এই অ্যামোনিয়াম কার্বনিকামের ভিতরে কাজ করছে। এর থার্মাল স্ট্রেসটা কি? থার্মাল স্ট্রেসটা হচ্ছে চিলি, এটা খুব শীতকাতর। হ্যাঁ, আর এটার অ্যাকশন হচ্ছে, এটা হচ্ছে অনলি পলিপ্রেসড মেডিসিন। অ্যামোনিয়াম কার্ব হচ্ছে অনলি পলিপ্রেসড মেডিসিন। আচ্ছা, এর থ্রাস্ট হচ্ছে থার্স্টি। হ্যাঁ, থার্স্টি, আনকোয়েঞ্চেবল, মানে তার পিপাসা পায় কিন্তু সে কখনো ভাবে চায় না বা খায়ও না। হ্যাঁ, আর থার্স্টলেস, পিপাসা নাই, এটা হচ্ছে পিপাসা আছে, এটা হচ্ছে পিপাসা পায় কিন্তু সে চায় না। হ্যাঁ, বা পায় না, দুইটাই আর কি। অ্যাপিটাইট ইনক্রিজড, প্রচুর ক্ষুধা এবং ইজি স্যাটাইটি। ইজি স্যাটাইটি হচ্ছে যে অল্প খেলেই তার পেট ভরে যায়। হ্যাঁ, খুব সহজেই তার পেটটা ভরে যাচ্ছে। এবং হচ্ছে রিডিউস, তিনটাই ক্ষুধার ক্ষেত্রে আমরা তিনটাই পাবো। একটা হচ্ছে সে বেশি খায়, তার প্রচুর পরিমাণে ক্ষুধা আছে, আর এটা অল্প অল্প খেলেই তার পেট ভরে যায়, আর এটা হচ্ছে রিডিউস, অর্থাৎ কমও থাকতে পারে, তিনটাই থাকতে পারে। আর সেন্সিটিভিটি যদি আমরা ভাবি, তাহলে এটা লো এবং হাই, দুইটার ক্ষেত্রে আমরা এটার সেন্স ধরে নিতে পারি। আর মুন ফেস, মানে কখন বাড়ে কমে, সেটা হচ্ছে নিউমন। হ্যাঁ, নিউমনের ক্ষেত্রে এই অ্যামোনিয়াম কার্বনিকাম পেশেন্টের রোগীগুলি সাধারণত যে কোনো রোগ লক্ষণ দেখা দেয়। টাইম ফেস, মানে কোন সময় বাড়ে, সকালে, নুন, দুপুরের আগে, তারপর আফটারনুন, ফরনুন, ইভিনিং এবং নাইট। হ্যাঁ, তার মানে সকালে, বিকালে, বিকালের একটু আগে, দুপুরে এবং রাতে। প্রত্যেকটা সব সময় আমরা তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা সময় দেখতে পারি যে অ্যামোনিয়াম কার্বনিকাম রোগীদের সকল ক্ষেত্রে মোটামুটি বৃদ্ধি। আর এটা মেল, ফিমেল এবং চাইল্ড, তিনটা ক্ষেত্রে কিন্তু এই অ্যামোনিয়াম কার্বনিকাম মেডিসিনটা কিন্তু ব্যবহার করা হয়।
আর এটা হচ্ছে সাধারণত কি কি এলিমেন্টস দ্বারা এই অ্যামোনিয়াম কার্বনিক অ্যাসিডটা তৈরি হয়েছে তার একটি সংকেত দিয়ে দিয়েছে, যেমন হাইড্রোজেন 1 অনুপাত হাইড্রোজেন, কার্বন 6 অনুপাত, নাইট্রোজেন 7 অনুপাত, অক্সিজেন 8 অনুপাত। এই সবগুলি মিলিয়ে সাধারণত এই অ্যামোনিয়াম কার্বনিক মেডিসিনটি তৈরি করা হয়েছে, রাসায়নিক উপাদান। আচ্ছা, এবার হচ্ছে রিজিয়ন, অর্থাৎ কোথায় কাজ করে, রিজিয়নটা কোথায়? হার্ট, সার্কুলেশন, ব্লাড। খুব কিন্তু চমৎকার একটা বিষয়, হার্টের যদি সার্কুলেশনে কোনো প্রবলেম হয় এবং ব্লাডে যদি কোনো সমস্যা থাকে, হার্ট সার্কুলেশন, এই হার্ট সার্কুলেশনের ক্ষেত্রে কিন্তু এই অ্যামোনিয়াম কার্বনিক খুব ভালো একটা রেমেডি। তারপর আছে রেসপিরেশন। রেসপিরেশন কি, কারো যদি শ্বাসের সমস্যা হয়, শ্বাস নিঃশ্বাস উঠলে বা সিঁড়ি নিচে নামলে বুকে একটু দরকারি অনুভব, এই ক্ষেত্রেও কিন্তু অ্যামোনিয়াম কার্বনেটটা খুব ভালো রেমেডি। লাংয়ের যে কোনো প্রবলেম, ব্লকেজ রাইট সাইড, বিশেষ করে রাইট সাইডে শেষ হইতে পারে না, এই ধরনের রোগীদের ক্ষেত্রে এই অ্যামোনিয়ামটা ভালো কাজ করে। ওর্স্ট, অর্থাৎ কোন অবস্থাতে সে খারাপ থাকে, মানে বেটার ফিল করে না, সেটা হচ্ছে ঠান্ডায়। কি কি ঠান্ডায়? ক্লাউডি ডেজ, যেদিন খুব মানে ক্লাউডি আকাশ, মানে ই থাকে, কি বলে ক্লাউড, মানে মেঘাচ্ছন্ন যেদিন দিন থাকে সেদিন, বা ড্যাম্প ওয়েদার, যেমন যে এখন শীতকালে একটু ড্যাম্প ওয়েদার, ড্যাম্প ওয়েদার, লোকালি রো এবং ওপেন এয়ার, খোলা বাতাসে এবং স্বাভাবিক বাতাসেও এর কিন্তু প্রত্যেকটা অবস্থাতে কিন্তু সে খুব খারাপ ফিল করে। এবং আরেকটা সময় সে কি খারাপ ফিল করে, সেটা হচ্ছে ফেলিং স্লিপ, অর্থাৎ যদি তার ঘুমটা ভেঙে যায়, দেখা গেল যে মাঝরাতে ঘুম ভাঙলো, বিশেষ করে দেখেন এখানে টাইম দিয়ে দিয়েছে 3টা থেকে 4টা। এবং এই অ্যামোনিয়াম কার্বনিক কিন্তু এই কাশির কিন্তু খুবই ভালো একটা রেমেডি। অনেক পেশেন্টেরাই আপনাকে এসে বলবে যে আমার কাশি মধ্যরাতে বাড়ে, কিংবা শ্বাসকষ্ট মধ্যরাতে বাড়ে। কখন বাড়ে? স্পেসিফিকলি 3টা থেকে 4টা। 3টা থেকে 4টা এই সময়টাতে যদি কাশি এবং হাঁচি, আমি একটা রোগী ভালো করেছিলাম অ্যামোনিয়াম কার্বনিকাম দিয়ে, সেটা হচ্ছে যে পেশেন্ট সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই যদি সে ঠান্ডা পানি দিয়ে মুখ ধয়, তাহলে তার প্রচন্ড হাঁচি হয়, মানে এত পরিমাণের হাঁচি। এবং এই হাঁচিটা কখন বাড়ে? সে বলেছিল যে আমার তখন হয়, আর হয় রাত মধ্যরাতে 3টা থেকে 4টা। জাস্ট এই 2টা পয়েন্ট কিন্তু আমি ধরেছিলাম, বাকিটা রেপার্টরি করার পরে আমি তাকে অ্যামোনিয়াম কার্ব দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ পেশেন্টটা এত চমৎকার রেসপন্স পেয়েছি। অ্যামোনিয়াম কার্ব সম্ভবত আমি 2 মাস দিয়েছিলাম, 2, 3, 4, 5 এলএমএ দেওয়ার পরে খুব ভালো তার রেসপন্স হয়েছে। এবং তারপরে স্কিনের কিছু ডিজিজ ছিল, আমি সালফার দিয়েছি। এবং উনি ওই ভদ্রমহিলা তো মেয়ে আর কি, উনি বিয়ে হওয়ার পরে তার দীর্ঘ 2-3 বছর তার মানে হয় না, প্রেগনেন্সি কন্টিনিউ করে নাই। সালফার দেওয়ার পর দেখলাম যে ওই মেয়েটা প্রেগনেন্সি কন্টিনিউ করছে এবং তার কিন্তু এই হাঁচিটা আর নাই। তাহলে এখানে কিন্তু 2টা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। একটা হচ্ছে সে আমাকে একদম মানে অনেস্টলি বলছে যে তার কাশি রাতে বাড়ে এবং প্রতিদিনই 3টা থেকে 4টার মধ্যে তার কাশি হয়। এবং ওই সময় উনি টয়লেটে যান, টয়লেট করে আসার পর যখন ঠান্ডা পানি ইউজ করার পরে তার হাঁচি কাশিটা আরো বেশি পরিমাণে বেড়ে যায়। বাস এই একটা কথার উপর ভিত্তি করে কিন্তু এই আমি অ্যামোনিয়াম কার্ব পেশেন্টকে দিয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি। ডিউরিং মেন্সেস, অর্থাৎ মাসিকের সময়, ঋতুস্রাবের সময় যে কোনো ধরনের কমপ্লেইন তার হয়, যে কোনো ধরনের, তার ব্যথা বেড়ে যাবে, তার হাঁটু ব্যথা বেড়ে যাবে, তার ঘুম বেড়ে যাবে, তার খাওয়া কমে যাবে, যে কোনো ধরনের কমপ্লেইন যদি হয় যে মাসিকের সময় আমার এটা হয়, তাহলে কিন্তু একবার অ্যামোনিয়াম কার্ব কথা বাড়তে হবে। এবং সাথে যদি এটা দেখা যায় যে 3টা থেকে 4টার মধ্যে তার রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়, তাহলে তো অ্যামোনিয়াম কার্ব খুব চমৎকার একটা রেমেডি। এটা হচ্ছে মশন, সে হাঁটলে তার সব ধরনের লক্ষণগুলি বেড়ে যায়। বেটার, সে কখন বেটার থাকে? প্রেসারে, মানে কি তার চাপ দিলে, তার ব্যথা, তার গাউটের ব্যথা সে চাপ দিলে তার অনুভব করছে, তার পেট ব্যথা সে একটু প্রেসিং করে, চাপ দেয়, তাহলে সে বেটার ফিল করে। এবং কি ইটিং, মানে কি ভরা পেটে তার ভালো লাগে। কোনো কিছু খাইলে তার মাথা ব্যথা করছে, এমন সময় অনেক পেশেন্ট এসে বলে যে আমার খালি পেটে আমার মাথা ব্যথা হয় বা বুক জ্বলে, যখন আমি কোনো কিছু খাই তখন আমি বেটার ফিল করি। এবং কি লাইং অন অ্যাবডোমেন, মানে কি পেটের উপরে শুয়ে থাকা, উপর হয়ে শুয়ে থাকা, পেটের উপর একটা চাপ দিয়ে সে ঘুমায়। এই 3টা পজিশনে যখন সে থাকে, অর্থাৎ প্রেসারে, ভরা পেটে, খেলে এবং পেটের উপরে চাপ দিয়ে যদি শয়, তাহলে 3টা পজিশনে সে বেটার ফিল করে।
হেড। এবার আমরা আসি অ্যামোনিয়াম কার্বনেট রোগীর হেড কি হবে। হেড সাধারণত অ্যাপিস্টেক্সিস, হ্যাঁ, আমরা যেটাকে বলি যে নাক দিয়ে ব্লাড পড়ে, এটা কিন্তু অ্যামোনিয়াম কার্বনেটামের খুব চমৎকার একটি রেমেডি। এবং ডেস্কটপ গাইডের ওয়াদার মরিশন আপনি দেখুন বোল্ড করে দেওয়া আছে, অ্যাপিস্টেক্সিস ওয়ার্স হুইচিং দিস ফেস, অর্থাৎ তার ফেজে বা নাকে যদি কখনো ব্লাড আসে, হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আর্নিকাও খুব ভালো একটা রেমেডি। কিন্তু আর্নিকা আর অ্যামোনিয়াম কার্বনেটের মধ্যে পার্থক্য কি, আমি যদি প্রথম দিন যখন আমি ক্লাস নিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে প্রত্যেকটা রেমেডি কিন্তু আমাদেরকে একটা থেকে আরেকটা পার্থক্য করতে হবে, তাইলে কিন্তু আমরা বুঝতে পারবো কে রহিম, কে করিম, কে যদু, কে মধু। তাহলে এখানে দেখেন আমি একটু যদি পার্থক্যটা বলে দেই, আর্নিকাটা হচ্ছে কোনো কিছু ব্যথা পাওয়ার পরে, হ্যাঁ, তার ব্যথা থাকবে, নাক দিয়ে ব্লাড আসতেছে, সাথে তার পেইন থাকবে, এবং পেশেন্ট আপনাকে কমপ্লেন করবে যে আমি অনেকদিন আগে ব্যথা পেয়েছিলাম, সেই ব্যথা পাওয়ার পর থেকে আমি খেয়াল করছি আমার নাক দিয়ে ব্লাড আসছে, তাহলে আপনি তাকে আর্নিকা দিবেন। আর আর্নিকার আরো লক্ষণ তো অবশ্যই থাকবে, যেগুলো আমি পড়াবো, যখন আর্নিকা পড়াবো তখন বুঝতে পারবেন যে আর্নিকার কি কি লক্ষণ থাকে। আর অ্যামোনিয়াম কার্বের যে লক্ষণগুলো আমি বললাম, তার সাথে যদি সে বলে যে আমার নাক দিয়ে ব্লাড আসছে, তাহলে হবে কি সেটা অ্যামোনিয়াম কার্বেট। হে ফিভার থাকে, হ্যাঁ, এবং স্নিজিং, স্নিজিং, এবং বিশেষ করে সেটা হচ্ছে রাতে, যেটা আমি বললাম স্নিজিং মানে নাক দিয়ে পড়া আর কি, ঠান্ডা পড়া যেটাকে আমরা বলি, সর্দি পড়া, স্নিজিং, হে ফিভার, সাথে নাক দিয়ে সর্দি পড়বে, এবং সেই সর্দিটা পড়বে রাতে, এবং এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পর, ইন দ্য মর্নিং অন ওয়াকিং, যখন সে সকালবেলা ঘুম থেকে উঠবে তখন তার নাক দিয়ে এরকম ঠান্ডাটা পড়বে, এবং ওই মাঝরাতে যেটা হচ্ছে 3টা থেকে 4টার মধ্যে। এবং সাইনোসাইটিস যদি কারো থাকে, সাইনোসাইটিস এবং নেজাল অবস্ট্রাকশন মানে কি নাক বন্ধ হয়ে থাকে, এবং সাথে কি ডিউরিং মেন্সেস, যদি কোনো মহিলা এরকম কমপ্লেন নিয়ে আসে যে আমার মাসিকের সময় সাইনোসাইটিস হয় এবং সাথে কি নাক বন্ধ হয়ে থাকে, বাস আপনি কিন্তু তাকে অ্যামোনিয়াম কার্বনিক মেডিসিনটা কিন্তু দিতে পারেন, কারণ প্রত্যেকটি লক্ষণই কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। তারপর আবার কি, সরি, নেজাল অবস্ট্রাকশন অফ কনজেশন, মানে তার নাকে মনে হয় যে একদম কিছু একটা বাধা প্রাপ্ত হয়েছে, সে নিঃশ্বাস নিতে পারছে না, হ্যাঁ, নাকটা বাধা হয়ে আছে, এবং সেটা ঘুমের মধ্যে হয়, মাসিকের মধ্যে হয়, এবং সাথে কি দাঁত ব্যথা থাকে। দেখেন চমৎকার একটি বিষয়, সাথে কি থাকবে, তার দাঁত ব্যথা থাকবে, নাকে ব্যথা, নাক বন্ধ হয়ে আসে কিন্তু সাথে তার দাঁত ব্যথাও থাকবে, সে পেশেন্ট কমপ্লেন করবে যে আমার সাথে এই দাঁত ব্যথাটা থাকে। এই দাঁত ব্যথা থাকলে তাইলে কিন্তু, এবং ডিপথেরিয়া অনেক অনেক পেশেন্টের আছে, যদি আপনি পুরাতন হিস্টোরি তাদেরকে লিখেন, কারণ আমাদের কজেস কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এই কজেসের ক্ষেত্রে যদি দেখেন যে সে বলতেছে যে আমার ছোট সময় ডিপথেরিয়া ছিল, ডিপথেরিয়া কি গলার ভিতরে ফুলে যায়, রুগী ডুব গিলতে পারে না, সাদা সাদার মতো বের হয়। আসলে ম্যাট্রিমেডিকা এমন একটা সাবজেক্ট, এই ম্যাট্রিমেডিকা পড়লে কিন্তু রুগীর রোগ সম্পর্কে জানা, কেস টেকিং সম্পর্কে জানা, কিভাবে মেডিসিন প্রয়োগ করবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আস্তে আস্তে চলে আসে। তো আলহামদুলিল্লাহ, যদি একটু সময় হয় তাহলে কিন্তু এই ম্যাট্রিমেডিকার মাধ্যমে কিন্তু শুধু যে আমি ম্যাট্রিমেডিকায় পড়াবো তা কিন্তু না, এর সাথে সাথে কিন্তু বিভিন্ন রোগগুলিও কিন্তু এখানে আলোচনা হয়ে যাবে। তো যাই হোক, এবং সাথে ডিপথেরিয়া এবং আলসারেশন, গলায় যদি কারো কোনো প্রকার আলসারেশন থাকে, আলসারেশনটা কি ঘা থাকে, লালা পড়ে, ডিপথেরিয়া থাকে, রোগী খেতে পাচ্ছে না, রোগী কথা বলতে পারছে না, মুখ দিয়ে লালা পড়তেছে, জ্বর আসতেছে, লাল হয়ে গেছে, হ্যাঁ, এই ধরনের কোন রোগী, মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এই ধরনের কোন রোগী, হ্যাঁ, যেগুলো আমরা হয়তো বা মাস্কলের কথা চিন্তা করি, কিন্তু মাস্কলে তার ঘাম থাকবে, তার লালায় ঘাম থাকবে, রোগীর ঘামে দুর্গন্ধ থাকবে, প্রস্রাব পায়খানার দুর্গন্ধ থাকবে। যদি এরকম না থাকে, যদি রোগীর ডিপথেরিয়া থাকে, তার পুরাতন হিস্টোরি দেখতে গিয়ে যদি দেখি যে তার ডিপথেরিয়া হয়েছিল এবং কোনো কারণে সেটা সে সাপ্রেস্ট করে ফেলেছে কোনো ওষুধ দ্বারা, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা একবার অ্যামোনিয়াম কার্বের কথা চিন্তা করবো। জেনারেলটা কি কি, এটা হইতেছে তার জেনারেল বলতে এখানে মেন্টাল জেনারেলটা একটু ভেবে নেই, সেটা হচ্ছে তার মেন্টালটা হবে স্লাগিশনেস, হ্যাঁ, স্লাগিশনেস মানে কি খুব ধীরে 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 চলে কি চলে না, হাঁটে কি হাঁটে না, বলে কি বলে না, এরকম একটা স্লাগিশনেস তার ভিতরে ভাব থাকবে। এবং অ্যাবসেন্ট মাইন্ডেড, সে খুব অ্যাবসেন্ট থাকবে, সে যে কোনো কিছুতে আপনি তাকে কথা বলবেন সে সায় দিতে পারবে না, ভুলে যাবে, ভুলো মন থাকবে, অ্যাবসেন্ট মাইন্ডেড থাকবে এই অ্যামোনিয়াম কার্বনিক পেশেন্টরা। তারপর থাকবে কি উইকনেস থাকবে, এবং এক্সারভেশন মানে অনেক কিছু দুর্বল থাকবে, এবং সে কখনো মাইন্ডের কোনো প্রকার চাপ নিতে পারবে না। সে যদি মানসিক কোনো চাপ নেয় তাহলে সে অসুস্থ হয়ে যাবে, মানসিক কোনো চাপ নিলে অসুস্থ হয়ে যাবে। এবং সে যদি অ্যাসেন্ডিং মানে দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে কোথাও উঠছে, উপরে উঠতেছে, হ্যাঁ, তাহলে কিন্তু সে মানে খুব
দুর্বল বোধ করবে, যেটা হয়তো আমরা ক্যালকেরিয়া কার্ভের রোগীদের মধ্যে দেখি যে সিঁড়ি দিয়ে উপর উঠলে বুক দরকার করা, দুর্বলতা অনুভব, এই ধরনের ক্ষেত্রে কিন্তু এই দুর্বলতা অনুভব সে করবে। আর তার জেনারেল অ্যাগ্রাভেশনটা হচ্ছে ডিউরিং মিনসেস, মহিলাদের ক্ষেত্রে ডিউরিং মিনসেস মাসিকের সময় তার রোগ লক্ষণ পাবে। যেমন যেখানে আমি অলরেডি পড়ে ফেললাম যে মাসিকের সময় তার স্নিজিং হবে, মাসিকের সময় তার অ্যাপেস্টেক্সিস হবে, মাসিকের সময় তার নাক বন্ধ হয়ে থাকবে। হ্যাঁ, তাহলে এরকম এরকম যদি কোনো কমপ্লেন নিয়ে আসে যে তার মাসিকের সময় তার সব ধরনের রোগ লক্ষণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে কিন্তু আমরা অ্যামোনিয়াম কার্ডের কথা ভাববো। আর অ্যাগ্রাভেশনটা হচ্ছে তার কি, মানে অ্যাভার্সনটা হচ্ছে কি, সে তার জেনারেল অ্যাগ্রাভেশনটা হচ্ছে অ্যাভার্সন টু বেটিং। সে বিছানায় যেতে চায় না, যখন তার কোনো কিছু বাড়ে তখন সে বিছানায় যেতে, সরি বাথিং মানে গোসল করতে চায় না, সে গোসল করতে চায় না, তার গোসলের দিকে তার অনীহা থাকে। যখন তার রোগ লক্ষণ গুলো বাড়বে তখন সে গোসল করতে চাবে না, মানে সে বলবে যে না আমার গোসল করলে আমার রোগ লক্ষণ গুলো বৃদ্ধি পায়, এর জন্য আমি গোসল করতে চাই না। ইউরোজেনেটিয়াল, এখানে দুইটা কথাই বারবার বলা চলে, একটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ডিসমেনোরিয়া। হ্যাঁ, ডিসমেনোরিয়া ক্ষেত্রে এই অ্যামোনিয়াম কার্বনিকাম খুব ভালো কাজ করে। আরেকটা হচ্ছে স্ক্যান্টিমিনসেস, অর্থাৎ স্ক্যান্টিমিনসেস কি, যাদের মাসিক খুব অল্প হয়, অল্প পরিমাণের স্রাব দেখা দেয়, এদেরকে সাধারণত স্ক্যান্টিমিনসেস বলে। আর ডিসমেনোরিয়া হচ্ছে পিরিয়ডের সময় তার ব্যথা, তার পিরিয়ডের আগেও হতে পারে, পিরিয়ডের সময়ও হতে পারে, প্রচন্ড ব্যথা, যাকে আমরা ডিসমেনোরিয়া বলি বা পেইনফুল মিনসেস বলতে পারি, বা গ্রামের ভাষায় যেটাকে বলে বাদক ব্যথা। হ্যাঁ, বা ব্যথাযুক্ত ঋতুস্রাব, যে নামে বলি না কেন, এই ডিসমেনোরিয়ার কমপ্লেন থাকবে অ্যামোনিয়াম কার্বনিকামের রোগীর। কম্বাইন্ড সিমটম, আবারও বলে দিচ্ছি, এই কম্বাইন্ড সিমটম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সিমটম। সেটি হচ্ছে যদি কোনো হার্ট ডিজিজের পেশেন্ট থাকে এবং তার সাথে যদি থাইরয়েড প্রবলেম থাকে, হার্ট ডিজিজের পেশেন্ট এবং সাথে যদি তার থাইরয়েড প্রবলেম থাকে, তাহলে কিন্তু অ্যামোনিয়াম কার্বনিকাম একটা চমৎকার রেমেডি। এবং অলরেডি কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু প্রতিনিয়তই থাইরয়েডের পেশেন্ট পাই, এবং খুব সফলতার সাথেই বলছি থাইরয়েড খুব ভালো ট্রিটমেন্ট কিন্তু হোমিওপ্যাথিতে আছে, যেটা হয়তো বা চলবে অ্যালোপ্যাথিতে ট্রিটমেন্ট নিলে বলে দেয় চলবে, কিন্তু এখানে কিন্তু হোমিওপ্যাথিতে খুব ভালো ট্রিটমেন্ট কিন্তু থাইরয়েডের আছে। এবং সাথে যদি কারো হার্ট ডিজিজ থাকে, যে তার থাইরয়েডটা বেশি, টিএইচএসটা বেশি, এবং সাথে তার হার্ট ডিজিজটা আছে, আর সাথে তো অবশ্যই রোগ লক্ষণ লাগবে। মেট্রিমেডিকা কখনোই লক্ষণের বিপরীতে না, প্রত্যেকটা পেশেন্টকে ট্রিট করতে গেলে আপনাকে অবশ্যই লক্ষণ দেখতে হবে যে সেটা কোন লক্ষণের অন্তর্ভুক্ত। এখানে থাইরয়েড একটা হার্টের রোগী আপনি দেখলেন যে তার হার্টের সমস্যা, তার টিএইচএস বেশি, সাথে তাকে তাকে আপনি অ্যামোনিয়াম কাপ দিলেন, বিষয়টি এরকম না। তার অ্যামোনিয়াম কার্বের লক্ষণগুলো আছে কিনা কিছু মিললে তবেই তো তাকে আমরা অ্যামোনিয়াম কার্ব দিব। কারণ ওই যে আমি প্রথম দিনই বলেছিলাম যে অনেকগুলি লক্ষণ আছে, সেখান থেকে আমাদের প্রত্যেকটা লক্ষণগুলোকে ভিত্তি ভিত্তি করে আলাদা করতে হবে, তাহলে আমরা তখনই বুঝতে পারবো। তাহলে এর আরেকটা অ্যামোনিয়াম কার্বের আরেকটি বলছে তার চেস্ট, তার চেস্টে হচ্ছে যে সে সবসময় একটা টায়ার্ডনেস অনুভব করবে। হ্যাঁ, টায়ার্ডনেস অনুভব করবে এবং একটা মানে একটা মনে হবে যে আমাকে কেউ কিছু দিয়ে যেন বেঁধে রাখছে। এটা আসলে ডেস্কটপ গাইডের খুব স্টার করে দেওয়া, যার কারণে আমি লক্ষণটা পড়লাম, যে পেশেন্ট আপনাকে বলবে যে আমার বুকটাকে যেন মনে হয় কিছু দিয়ে যেন একদম টাইট করে বেঁধে রাখছে, এটা তার সেন্সেশন, আসলে কিন্তু কিছু না। হুম, কিছু না, কারণ ওই যে হার্ট ডিজিজ হতে পারে, তার হার্ট ডিজিজের কারণে তার এরকম লাগছে, তার ভিতরে এটা একটা সেন্সেশন কাজ করবে যে আমার কাছে মনে হচ্ছে যে আমার বুকটা কেউ মনে হয় খুব টায়ার্ড করে বেঁধে রেখেছে, এমন একটা অনুভূতি তার ভিতরে কাজ করবে। এবং তার কি থাকবে, এবং তার ড্রাই কফ থাকবে বিশেষ করে রাতে। আর সাথে হচ্ছে তার ইডিমা থাকবে, পালমোনারি ইডিমা। পালমোনারি মানে এটা হচ্ছে আপনার ফুসফুসে যদি কারো পানি চলে আসে, পালমোনারি এটা শুধু ফুসফুসে হয়, এই ফুসফুসে যদি কারো ইডিমা জমে, হ্যাঁ, তাহলে কিন্তু এই ইয়াটা অ্যামোনিয়াম কার্বনিকামটা খুব ভালো একটা রেমেডি। তো যাই হোক, আমি চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে তুলে ধরতে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে কি?
থাকলে বলতে পারেন, কারণ এই ক্লাসটা তো হয়তো আপনারা আবার রেকর্ড করা থাকবে, আপনারা জানতে পারবেন। বাট কোশ্চেন গুলি কিন্তু এখনই অ্যান্সার দেওয়া হবে, তখন তো জেনে আসলে আবার পার্সোনালি ফোন দিতে হবে। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার জন্য। আর না থাকলে আমরা লিভ নিয়ে নিই, কারণ আমাদের আরেকটা ক্লাস আছে অলরেডি, সেটাতে জয়েন করতে হবে। স্যার কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা কি লিভ নিয়ে নিব? জি, মনে হয় লিভ নেওয়া যেতে পারে। হ্যাঁ, মনে হচ্ছে কারো কোনো কোশ্চেন নাই, আলহামদুলিল্লাহ। জি, তাহলে আমরা লিভ নিয়ে নিই, কারণ আমাদের আবার 10টা থেকে একটা ক্লাস আছে, তো ওখানে তো অ্যাটেন্ড করতে হবে। জি। নাসিরুল্লাহ স্যার, আমরা কি লিভ নিব?